যুদ্ধ পরিস্থিতিতে মূল সংকটটা আগমনের আগেই সংকট তৈরির একটা কৃত্রিম পরিস্থিতি তৈরি হয়। আতঙ্কের কারণে প্রায় প্রত্যেকেই দ্বিগুণ তিনগুণ তেল একসঙ্গে সংগ্রহের ফিকির শুরু করেছে। এটা হইতে থাকলে মূল সমস্যা আসার আগেই সমস্যা শুরু হয়ে যাবে এবং আমরা বিপন্ন হইতে থাকবো। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম বিঘ্নিত হবে, অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারে ওই সময়টা আসার আগে। এই কথা বলার একটা কারণ আছে, কারণ হলো হতে পারে ওই সময়টা আসবে অথবা আসবে না। যুদ্ধ যদি লম্বা হয় 2 মাস, 2.5 মাস, 3 মাস, ইরানও তার জায়গা থেকে না সরে, আমেরিকা ইসরায়েলও না সরে, তাহলে প্রবলেমটা আসবে, ছোট হোক বড় হোক। অনেকে মনে করেন সমস্যার সমাধান হয়ে যাওয়া, যুদ্ধের মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা 70 ভাগের বেশি। অহেতুক এখন আতঙ্কের কারণে আগামী 1 মাস একটা পেরেশানিতে মারামারি কাটাকাটি হবে এই জন্য, কারণ সমাধান তো হয়ে যাবে। আর যদি সমাধান না হয় তাহলে আপনি এখন কালেকশন করে রেখে 10 লিটার 20 লিটার তেল বেশি রেখে বেশি দূর অগ্রসর হতে পারবেন। বিকল্প চিন্তাগুলো রাখা মাথায়, বিকল্প খুব বেশি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله مولانا العظيم। আজকে এপ্রিলের শুরুর দিকে আপনার সঙ্গে আমি কথা বলছি। ফেব্রুয়ারির একদম শেষ দিকে ইরানের উপরে ইসরায়েল আমেরিকা সম্মিলিতভাবে আক্রমণ শুরু করে এবং অনেক বড় দুর্ঘটনার জন্ম দেয়। সেখানে তাদের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তাকে হত্যা করা হয় এবং আরো বেশ একের পর এক সামরিক কর্মকর্তাদেরকে হত্যা করা হয়, দেশের বিশিষ্ট নাগরিকদেরকে হত্যা করা হয়। ইরানের পক্ষ থেকেও পাল্টা আক্রমণ শুরু হয়। 35 দিনের চেয়েও বেশি সময় পার হয়ে গেছে। এখন এটাকে যুদ্ধ হিসেবেই দুনিয়াবাসী দেখছে এবং এটার সংকট আর্থিকভাবে যারা উন্নত এবং যারা উন্নয়নশীল রাষ্ট্র, আমাদের মতো দেশ, সব জায়গায় একটু একটু প্রভাব পড়তে শুরু করেছে। এরকম সময় আসলে কতদিন লম্বা হতে পারে বা আমাদের করণীয় কি হতে পারে, অনেকেই দূর থেকে এটা জিজ্ঞেস করেন, ভাবেন, কল্পনা করেন। এটা রাষ্ট্র পর্যায়ের এবং এমন রাষ্ট্র পর্যায়ের যুদ্ধ, আন্তর্জাতিক পর্যায়ের যুদ্ধ, যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিধর, ক্ষমতাধর, প্রযুক্তি শক্তি সম্পন্ন এবং ইভিল শক্তি, শয়তানি শক্তি, এরাও যেরকম যুক্ত, পৃথিবীর অন্যতম শক্তিধর আক্রান্ত দেশটিও এখানে যুক্ত। তারা সর্বোচ্চ শক্তি ব্যয় করার চেষ্টা করবে তাদের আত্মরক্ষার জন্য অথবা তাদের বিজয়ের জন্য। এখানে দুটা জিনিস, একটা হলো যেহেতু তেলের একটা সংকট তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে হরমুজ প্রণালীর কারণে, যেটা ইরানের একটা ভৌগোলিক এবং তাদের সামুদ্রিক কৌশলগত অঞ্চল, যেটা তাদের পক্ষ থেকে অবরোধ দিয়ে দিলে অন্য অনেক তেলের জাহাজ ওই দিক দিয়ে যাওয়ার সুযোগ পাবে না। অর্থাৎ অন্যান্য আরব দেশগুলো থেকে তেল নিয়ে বের হয়ে এরা যে মূল সমুদ্রে এসে উঠবে, হরমুজ প্রণালী আটকালে এটা সম্ভব না। তো এইখানে ইরানের ইচ্ছা হওয়া বা তার পক্ষ থেকে অনুমোদন থাকা, এটা একটা বড় ব্যাপার। আক্রমণকারী শক্তিরা পৃথিবীতে অনেক বড় শক্তি হিসেবে পরিচিত, বিশেষ করে আমেরিকা। অনেকেই আমাদের মতো দেশগুলোর দেশসহ অনেক দেশই তাদের কাছে অবনত হয়ে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু ইরান যদি হরমুজ প্রণালীটাকে আসলে আটকে রাখে আর আমেরিকা যদি সেটা উদ্ধার করতে না পারে, তাহলে তেলের এই সংকট থাকবে এবং এই সংকটটা বাড়বে, এটার ক্ষতি চারদিকে ছড়িয়ে পড়বে। আরো এখানে আমাদের করণীয় কয়েকটা দিকের একটা দিক হচ্ছে, আমরা গত 1-1.5 সপ্তাহ আগে থেকে এই খবরটা কানে আসছিল যে বিভিন্ন তেলের পাম্পগুলোতে লাইন লম্বা হচ্ছে যারা জ্বালানি তেল সংগ্রহ করবে। তো এখানে কয়েকটা ভেতরগত খবর হচ্ছে যে অনেকেই যার যতটুকু দরকার অভ্যাসগতভাবে আগে, আতঙ্কের কারণে প্রায় প্রত্যেকেই দ্বিগুণ তিনগুণ তেল একসঙ্গে সংগ্রহের ফিকির শুরু করেছে। আর এক একটা তেলের পাম্প যতটুক তেল তার এখানে মজুদ থাকার কথা, আতঙ্কের কারণে অথবা অধিক মুনাফা সংগ্রহের লোভের একটা টার্গেট রক্ষা করার কারণে তার দ্বিগুণ তিনগুণ তেল নানা ধরনের ব্যবস্থাপনা করে এই ট্যাঙ্কিতে, মাটির নিচে, এইখানে ওখানে সংগ্রহের চেষ্টা করছে। যুদ্ধ পরিস্থিতিতে মূল সংকটটা আগমনের আগেই সংকট তৈরির একটা কৃত্রিম পরিস্থিতি তৈরি হয়। এটা যেসব দেশের যোগান কম, অর্থ কম, সংগ্রহের ক্ষমতা কম, যেরকম আমাদের দেশ, এখানে যদি ভাতের চালের ব্যাপারে এরকম একটা আতঙ্ক তৈরি হয়, জ্বালানি তেলের ব্যাপারে এরকম একটা আতঙ্ক তৈরি করা হয় অথবা তৈরি হয়, অথবা এ জাতীয় যেটার উপর মানুষের জীবন এবং সভ্যতার সচল থাকাটা নির্ভর করে, এই জিনিসগুলোর ক্রাইসিস হয়ে যাবে মনে করে এরকম একটা আতঙ্ক তৈরি করা হয়। কিছু মানুষ ভয়ে আর কিছু মানুষ অধিক মুনাফার চিন্তা করে
তাহলে আপনি দ্বিগুণ তিনগুণ সম্পদের যোগান দিয়েও আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। ধরেন নর্মাল টাইমে বাংলাদেশে এক মাসে যে পরিমাণ জ্বালানি তেল লাগতো, অকটেন, ডিজেল, আরো ফুয়েল, জ্বালানি তেল যা আছে তার 3 গুণ রেখেও আপনি এখন সমাধান করতে পারবেন না, লাইন ছোট করতে পারবেন না, হাহাকার বন্ধ করতে পারবেন না। আতঙ্কগ্রস্ত মানুষ প্রত্যেকেই মনে করবে যে আমার এক সপ্তাহে 5 লিটার তেলে হতো, এখন আমার 20 লিটার তেল সংগ্রহে রাখতে হবে। প্রত্যেকের চাহিদা বেশি। আবার পাম্পগুলো মনে করবে আমি যাই বিক্রি করি না কেন আমার বিশাল একটা সংগ্রহ, কালেকশন অথবা সঞ্চয় সামনের তীব্র মুনাফার জন্য রেখে দিতে হবে, কারণ ক্রাইসিস তৈরি হবে, সংকট তৈরি হবে। তো এই জিনিসটাকে ভাঙার কাজ সরকারের, মিডিয়ার। তারা যে কোনো মূল্যে মানুষের এই আতঙ্কটা যদি দূর করেন, এটা একটা বড় করণীয় কাজ। প্রকৃতই যখন সংকট তৈরি হবে তখন কিছু করার থাকবে না। এবং এখন কেউ যদি 5 লিটার তেল বেশি রাখে 5 দিন পার করতে পারবে, কিন্তু সমস্যার সমাধান সেও করতে পারবে না। কিন্তু যদি ক্রাইসিসের আতঙ্ক, অহেতুক আতঙ্কের কারণে বা ভবিষ্যতে কি হবে এই আতঙ্কের কারণে এখন লাইন লম্বা হতে থাকে আর তেলের পাম্পে মানুষের মারামারি এবং পারাপারি বাড়তে থাকে, তাহলে মূল ক্রাইসিস তৈরি হওয়ার আগেই ক্রাইসিস হয়ে যাবে। তো এই আতঙ্ক, প্যানিক, উন্মাদনা, উত্তেজনা এবং এক শ্রেণীর মুনাফা প্রবণ, মুনাফাখোর ব্যবসায়ীদের এটাকে কুক্ষিগত করা, অধিক সঞ্চয় করে রেখে দেওয়া এবং নানাভাবে জ্বালানি তেল নিজের কাছে এনে নানানভাবে রেখে দেওয়া, দ্বিগুণ তিনগুণ দামে বেচার সুযোগগুলো খুঁজতে থাকা, এটা হইতে থাকলে মূল সমস্যা আসার আগেই সমস্যা শুরু হয়ে যাবে এবং আমরা বিপন্ন হইতে থাকবো। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম বিঘ্নিত হবে, অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারে ওই সময়টা আসার আগে। এই কথা বলার একটা কারণ আছে, কারণ হলো হতে পারে ওই সময়টা আসবে অথবা আসবে না। যুদ্ধ যদি লম্বা হয় 2 মাস, 2.5 মাস, 3 মাস, ইরানও তার জায়গা থেকে না সরে, আমেরিকা ইসরায়েলও না সরে, তাহলে প্রবলেমটা আসবে, ছোট হোক বড় হোক, যেটা বিশেষজ্ঞরা বলছেন, পর্যবেক্ষকরা। আর এমন হতে পারে এখন যে পরিস্থিতি আমরা দেখছি, যদি আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দেন যে পৃথিবীর শয়তানি শক্তি যারা মনে করছে যে ইরানকে জব্দ করে ফেলতে পারবে, তারা বড় রকমের মার খেয়ে যায় এই সময়টার মধ্যে, আগামী 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে, এবং কোনো না কোনো কারণে তাদের যুদ্ধ বন্ধ করার একটা কৌশলের মধ্যে যেতে হয়, তাহলে এই সংকটটায় আমাদের পড়তে হবে না আসলে। তাহলে কি দাঁড়ালো? 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে হয় পরিস্থিতি খারাপ দিকে মোড় নিবে, অথবা যেটা খারাপ দিকে মোড় নিতে যাচ্ছিল সেটা সমাপ্ত হয়ে যাবে, হরমুজ প্রণালী খুলে যাবে এবং তেলের যোগান প্রত্যেকটা দেশে আবার স্বাভাবিক হয়ে যাবে। তো যদি ওইটা হয়, ওইটা হওয়ার সম্ভাবনাও কম না। অনেকে মনে করেন সমস্যার সমাধান হয়ে যাওয়া, যুদ্ধের মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা 70 ভাগের বেশি সম্ভাবনার দিকটা। কারণ বড় বড় আক্রমণকারী শয়তানি শক্তিদের একচ্ছত্র বিজয় হচ্ছে ব্যাপারটা এরকম না। তাদেরও অনেক হিসাব নিকাশ দুর্বল হয়ে যাচ্ছে। আপনি গতকালের এবং পরশুর খবর দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপরের দিকে এবং যুদ্ধ পরিচালনার সঙ্গে যুক্ত অনেকের বড় রকমের রদবদল ঘটেছে, যেটা একটা অস্থিরতার পরিচায়ক, যেগুলো ছোট ছোট দুর্বল রাষ্ট্রের ক্ষেত্রে ঘটে অনেক সময়। তো অনেকে বলছেন যে এটা ভেতরগত একটা ঝড় বয়ে যাচ্ছে বলেই এটা ঘটছে, এবং অনেকে এটাও মনে করেন যে ইরানের পক্ষ থেকে অব্যাহত প্রতিরোধের ব্যাপারটা চলবে, এটা তারা মনে করে নাই। মনে করলে হিসাবটা আরেক রকম হতো তাদের। ওইটা মনে করে নাই তারা, বরং মনে করেছে যে একটা আত্মসমর্পণমূলক পরিস্থিতি পেয়ে যাবে, এই জন্যেই তারা মুভ করেছে এবং মনে করেছে সপ্তাহখানেকের মধ্যে এটার একটা সমাধান হয়ে যাবে, তাদের জন্য অনুকূল সমাধান, আত্মসমর্পণ ইরানের দিক থেকে। এটা ঘটে নাই। এখন যদি তাদের হিসাব ভেঙে যায় এবং জটিল কিছু হইতে থাকে, হতে পারে তারা নিজেদের বড় ক্ষয় ফিরানোর জন্যেই একটা জায়গায় এসে যুদ্ধটাকে শেষ করে দিয়ে তেলের বাজার, অন্যান্য বিষয়, নিজেদের ক্ষমতা এবং আধিপত্য মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটিগুলোকে রক্ষা করা এবং অন্যান্য দেশের উপরে তাদের যে এক ধরনের প্রভুত্ব অথবা অবস্থান রয়েছে, এটা যেন আর ভঙ্গুর না হয়ে যায়, এই চেষ্টাটা করার জন্য তারা একটা এন্ডিংয়ের দিকে যেতে পারে, সমাপ্তির দিকে। এটা হলে আমাদের মতো দেশগুলো, আমাদের মতো দেশ, মিয়ানমারের মতো দেশ, ইন্ডিয়ার মতো দেশ, আরো বিভিন্ন দেশ যেগুলো তেলের বা ফুয়েলের বড় যোগানটা বাইরের দেশ থেকে আসে, অহেতুক এখন আতঙ্কের কারণে আগামী 1 মাস একটা পেরেশানিতে ভুগবে, মারামারি কাটাকাটি হবে এই জন্যে শুধু। কারণ সমাধান তো হয়ে যাবে,
আর যদি সমাধান না হয় তাহলে আপনি এখন কালেকশন করে রেখে 10 লিটার 20 লিটার তেল বেশি রেখে বেশি দূর অগ্রসর হতে পারবেন না। বিকল্প চিন্তাগুলো রাখা মাথায়, বিকল্প খুব বেশি নাই। মানে তেলের উপর নির্ভরশীল যানবাহন বন্ধ হয়ে যাবে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তেলের উপর, জ্বালানি তেলের উপর নির্ভরশীলতার উপর ভিত্তি করে বা এটার উপর ভিত্তি করে যেটা চলে, ওইটার উপর ভিত্তি করে যেটা চলে, এরকম বেশ কিছু জিনিস সিরিয়ালবদ্ধভাবে কিছুদিনের জন্য থেমে যেতে বাধ্য হতে পারে যদি ওইটা হয়। কোনো অবস্থাতেই এখনকার এই আতঙ্ক এবং অধিক মুনাফা চিন্তা, এই দুইটা চলতে দেওয়া উচিত না। এটার ক্ষেত্রে মিডিয়াগুলোকে সরকার যদি ভালোভাবে উদ্বুদ্ধ করে যে মিডিয়ার যেন একটা অব্যাহত প্রচার থাকে এবং নগদ তদারকি, নজরদারি, যেন কেউ এই জটিলতাগুলো, বাড়তি জটিলতাগুলো তৈরি না করে, তাহলে ভালো হবে। অনেকে পরামর্শের জন্য এটা বলেছেন। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে আমাদের যেটা করণীয় মুসলমান হিসাবে, অনেকে যেটাকে অর্থহীন মনে করেন অথবা মনে করেন যেটা কোনো কাজে লাগবে না, সেটা হচ্ছে দোয়া করা। মানুষের মনে করাটা অহেতুক মনে করা। বাহ্যিকভাবে নগদ কিছু না পেলেই মানুষ মনে করে, বা বাস্তব বলতে মানুষ যা বুঝে, এর বাইরে কোনো কিছুর প্রতি অনেক সময় মানুষ আস্থা রাখতে চায় না। কিন্তু সত্য কথা হলো দোয়া সবসময় সুফলদায়ক। ব্যর্থ মানুষের দোয়াও সুফলদায়ক। এবং পৃথিবী প্রচন্ড অস্থিরতার মধ্যে ভুগছে, এখানে করণীয় যেটুক আছে এটুক তো করতে হবে, ভুল কিছু করা যাবে না। আরেকটা হচ্ছে সবসময় দোয়া করা, ভালো করণীয় কাজটা করতে যেন আমি পারি এটার জন্য দোয়া করা, এবং আল্লাহর পক্ষ থেকে যেন এটার একটা ভালো সমাধান হয়। এই দোয়াটা করার সময় আমরা কি দোয়া করতে পারি? যুদ্ধ পরিস্থিতিটা বন্ধ হোক, আমরা যেন আমাদের স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করতে পারি। প্রশ্ন হলো যে আমরা এটা দোয়াটা এইভাবেও তো করতে পারি ইচ্ছা করলে, যে এই যুদ্ধ পরিস্থিতিটা এমনভাবে বন্ধ হোক যেন পৃথিবীতে যারা যুদ্ধের বড় বড় মঞ্চ তৈরি করে এবং মানুষকে হত্যা করার ক্ষেত্র তৈরি করে, তাদের পরাজয়ের মধ্য দিয়ে যেন আল্লাহ তাআলা এটাকে সমাপ্ত করে দেন। এটা ইরানের পরাজয়ের মধ্য দিয়েও হতে পারত বা পারে, আবার যারা আক্রমণকারী শক্তি তাদের পরাজয়ের মধ্য দিয়েও হতে পারে। তাৎক্ষণিক পরাজয়, 100 ভাগ পরাজয় কার হবে এটা বলা মুশকিল আসলে, এক মাসের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে। কিন্তু আমরা একটা তুলনামূলক পরাজয়, ব্যাপক ক্ষয়ক্ষতি, আক্রমণকারী এবং শয়তানি শক্তি, বড় আগ্রাসী শক্তি যারা পৃথিবীর এক একটা দেশের শাসকদেরকে উঠিয়ে নিয়ে আসে, তেল দখল করে ফেলে, গ্যাস দখল করে ফেলে, অথবা বলে যে ইরানের তেলটার জন্য আমি হামলা করছি, আমার তেল দরকার, আমার রেজিম চেঞ্জ করা দরকার, আমি ওদের সরকার বদল করে দেব। একটা দেশকে চাপিয়ে দিয়ে তাদের সম্পদ কুক্ষিগত করে নেওয়া, ছিনতাই করে নেওয়া, ডাকাতি করে নেওয়া, প্রকাশ্যে দম্ভ ভরে যারা ঘোষণা দিতে থাকে এবং পৃথিবীকে যারা নানাভাবে নিয়ন্ত্রণ করতে থাকে, আমরা তো আমাদের দোয়া এটা চাইতেই পারি যে আল্লাহ তাআলা তাদেরকে নিঃশেষ করে দেন, শক্তিটা দুর্বল করে দেন, যেন তাদের মরণ থাবা থেকে, তাদের যে আগ্রাসী ছোবল, এটা থেকে পৃথিবীর দুর্বল বা অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলো বেঁচে যায় এবং এভাবে যুদ্ধের সমাপ্তি হয়। তা না হলে কিছু মানুষ তো এটাও চাইতে পারে এবং চাচ্ছেও যে যেই দেশটা হুরমুজ প্রণালী আটকে রেখেছে তাকে আরেকটু জব্দ করেন দ্রুত। আমেরিকা বাহাদুর, মহান সম্রাট, আপনি ওই মজলুম দেশটাকে আরেকটু জব্দ করেন, করে হুরমুজ প্রণালী খোলার ব্যবস্থা করে দেন, তাহলে আমরা সমস্যা থেকে বেঁচে যাই। এই দোয়াটা মজলুম মুসলমানদের দোয়ার আসলে নিয়মের মধ্যে পড়ে না, বরং আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা প্রধান জালিম যারা পৃথিবীর বহু দেশে বহু জায়গায় মুসলমানদের উপরে জুলুম করার, সম্পদ কুক্ষিগত করা, আগ্রাসনের ক্ষেত্র রচনা করা, বহু মানুষের জীবন বিপন্ন করা এবং রাষ্ট্র দখল করা, রাষ্ট্রের শাসকদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া, কিডন্যাপ করা, ছিনতাই করা, দুনিয়াব্যাপী যারা ত্রাস বিস্তার করে এবং তাদের যারা আশ্রিত শক্তি বিভিন্ন জায়গায় যারা তাদেরকে সঙ্গ দেয়, এদেরকে দুর্বল বা তাৎক্ষণিক পরাজিত করে হলেও আল্লাহ তাআলা এটাকে একটা সম্পন্ন করে দেন। আমাদের মতো ছোট্ট রাষ্ট্রগুলো বড় রকমের বিপর্যয়, জ্বালানি তেলের সংকটের বিপর্যয় থেকে রক্ষা পাই। এই দোয়াটা ব্যাপকভাবে করা। রমজান মাস শেষ, সামনে ঈদুল আজহা আসছে, শাওয়াল মাস চলছে, হজের মাস। মুসলমানের জন্য প্রতিটা সময়ই ফজিলতের ঘোষিত সময় এবং ফজিলতের অঘোষিত সময়, প্রত্যেকটা সময়ই আসলে ফজিলতপূর্ণ ওই অর্থে যে আল্লাহ সবসময়ের ইবাদত এবং আমল কবুল করেন যদি এটা নিষ্ঠার সাথে হয়। নিষিদ্ধ এরকম কোনো মাস নাই যে এই মাসে
ওই অর্থে নিষিদ্ধ নাই যে এখানে এবাদতের কোনো বা দোয়া কবুল হয় না, এবাদত করলে কবুল হবে না, বা আল্লাহর কাছে কান্নাকাটির সুযোগ নাই। আমাদের জন্য এই শাওয়াল মাস, সামনের জিলকাদ মাস, জিলহজ মাস তো বিশেষ সময় আছে, ফজিলতের শুরুর দিকের সময়গুলো, তাকবীর আমল আছে, হজের মাস চলতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি দুইটা আমল। এক হচ্ছে প্যানিক সৃষ্টি করে, উত্তেজনা উন্মাদনা তৈরি করে, জ্বালানি তেল কেন্দ্রিক অধিক জটিলতা নিজেদের মধ্যে তৈরি করা, বিপন্ন না হওয়া, দেশকে বিপন্ন না করা। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে সাচ্চা বান্দা মুসলমানের মতো পৃথিবীর মুসলমানদের সংকট দূর হয় এবং আক্রমণকারী শক্তি জব্দ হয়, এভাবে দোয়া করা যেন জ্বালানি প্রবাহ সহ দুনিয়া স্বাভাবিক থাকার যে ব্যবস্থাপনা, এটা যেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বাভাবিক হয়, দোয়াটা আমরা করতে পারি।